বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আজকে আমরা এরকম একটা টপিকস নিয়ে কথা বলবো যে এরকম টপিকস নিয়ে সহজে ছবি হয় না, মুভি এরকম টপিকস নিয়ে হয় না। সে টপিকসটা হচ্ছে যে রাস্তায় কেউ বেরোলে, রাস্তায় হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওখানে কেউ তাকে সাহায্য করলো না, মারা গেল, বা এরকম হয় যে কোনো রাজনৈতিক দল যখন র্যালি করে, র্যালির মধ্যে যে অনেক কিছু, সব কিছু তো অ্যাম্বুলেন্স দিয়ে আসা যাওয়া হয় না, কিছু প্রাইভেট গাড়িও থাকে যে আপ ডাউনের জন্য, তখন কিছু করতে পারে না, তখন হঠাৎ রাস্তা কারোর মৃত্যু হয়। সেরকম একটা কাহিনী নিয়ে আজকে এখানে গল্প বলতে এসেছি। আর মুভিটার নাম হচ্ছে কাগজ 2। তো চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমেই দেখি একজন ইন্ডিয়ান আর্মি উদয় রাজ সিংকে। তারপরে তার একটা ছোটোবেলা বার্থডে ক্লিপকে দেখাই যে ছোটোবেলায় থেকেই উদয়ের ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান আর্মি সোলজার হবে। তারপরে তাদের ট্রেনিং দেখায় যে তাদের যে বড় অফিসার বলে যে পরিবারের সাথে কোনো কথা বলা যাবে না, কোনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না, সেসব কিছু ট্রেনিং অবস্থায় বলে দেয়। তারপরেই দেখি যে উদয় একটি মেয়েকে নিয়ে চিন্তা করছে, আর মেয়েটির নাম হচ্ছে তানিশা। উদয়ের বন্ধু তখন ট্রেডিং অবস্থায় সবাই বসে হলের মধ্যে একটা মুভি দেখছিল, ঠিক আছে। তখন তার বন্ধু তাকে একটা মোবাইল দেয় যে তানিশাকে কল করতে। তখন তাদের অফিসার একজন দেখে ফেলে, তাকে পানিশমেন্ট দেয়, সাথে সাথে তার বন্ধুকেও একসাথে পানিশমেন্ট দেয়। তারপরে আমরা দেখি যে সে মন খারাপ করে বসে রয়েছে। তখন তার বন্ধু সেটি এসে বলে, কি হয়েছে উদয়? তখন উদয় বলে যে সেটি ভাই, আমার মন আর ভালো লাগছে না, এই জায়গায় এত রুল সব কিছু সময় মতন করা আমার আর এখানে ভালো লাগছে না। তারপর এখানে আমরা জানতে পারি যে উদয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, মানে অনেক খারাপ পরিস্থিতি আছে। ওদের মার সাথেও খুব ভালো একটা সম্পর্ক নেই, আর বাবা ছোটোবেলা উদয়কে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তাদের যে পুরো পরিবারটা একটা ভাঙাচোরা একটা পরিবার। তখন সেটি ভাই বলে যে আমারও যে জায়গায় আমি এসেছি সেই জায়গায়, কারণ আমার ফ্যামিলির কেউ না কেউ কোনো সোলজারের মধ্যে আছে, তাই এই পরিস্থিতির জায়গা দিয়ে আমাকেও সেই জায়গায় আসতে হয়েছে। উদয় তারপর বলে যে পরিবারে কেউই তার সাথে নেই, তার অনেক দুঃখ কষ্টের কথা তারপরও সেটিকে বলে। তারপরে সিনে আমরা দেখি যে রাত্রিবেলায় মেসের মধ্যে বসে সবাই খাবার খাচ্ছে। উদয় খাচ্ছিল না। তখন সেটি বলে যে খাচ্ছিস না কেন? মার কথা মনে পড়ছে না গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে? উদয় বলে কাল তানিশার বার্থডে, ওকে উইশও করতে পারবো না আর দেখাও করতে পারবো না। তখন সেটি বলে চল তোকে নিয়ে দেখা করতে যাই। ওরা দুজন বেরিয়ে যায়। তারপর বেরিয়ে একটা গান দেখানো হয়, যে গানের মধ্যে ওরা বার্থডে কেক টেক কাটে। তারপর যখন তানিশা ও বাড়ির দিকে চলে যেতে যায় তখন তার মধ্যে মারপিট হচ্ছিল। দেখলো যে রাস্তার মধ্যে একটা মেয়েকে অনেক ছেলেরা মানে খারাপ ব্যবহার করছে। তখন উদয় গিয়ে ওদেরকে মারে, কিন্তু সেটি বলে এসব না করতে, কারণ তারা কোনো পারমিশন নিয়ে যায়নি। তারপর আমরা দেখি যে আর্মির অফিসে ওদের দুজনকে দাঁড় করিয়েছে। তারপর তখন উদয় বলেছে যে ও আর এখানে সোলজারে থাকতে চায় না, ও বাড়ি যেতে চায়। তারপর ওর উপর 5 লাখ টাকার ফাইন লাগিয়েছে। তারপর ও এখান থেকে ছেড়ে চলে এসেছে। আর উদয় এই 5 লাখ টাকা দিয়েছে সেটির যে বাবা, ওকে 5 লাখ টাকা দিয়েছে। তখন সেটি উদয়কে বলছিল যে এখানে আসলে সবার লাইফ সেটেল হয়ে যায়, তুই এখান থেকে চলে যাচ্ছিস। তারপর উদয় বলছে দেখিস এখানে যেভাবে এখন গোলাবারুদ হচ্ছে, কোন দিন না তুই শহীদ হয়ে যাস। তারপর সেটি ওকে একটা রুমে নিয়ে যায়, যে দেখায় যে কেউ ভুলে গেল, এক একজনের সোলজারকে কখনো কোনো সরকার বা কোনো কিছু ভুলতে দেয় না। তারপর ওকে একটা চেয়ার দেখায় যে ও মারা গেছে অনেক দিন হয়ে গেছে, শহীদ হয়েছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু তার চেহারাও এখনও এখানে এভাবেই রাখা হয়েছে। আর ওকে ডেলি এখানে খাবার দেওয়া হয়। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা সেটা সবাই মনে করে যে একদিন না একদিন ও এসে এখান থেকে খাবে। তারপর রাস্তায় আসার সময় উদয়ের গার্লফ্রেন্ডকে তানিশাকে কল করে বলে যে ওকে নিয়ে যেতে বা কিছু। তারপর ও আসে। তারপর বাড়িতে এসে উদয় তার মাকে ভেবেছে যে বলবে, কিন্তু সে বলতে পারেনি। তারপরের দিন আবার ভেবেছে বলবে, কিন্তু ওর তবুও কোনো কিছু একটা কারণে ও বলতে পারেনি। তখন তার বাবা রাজনারায়ণ কল করে তার মাকে বলে যে ছেলের সাথে কথা বলাতে। তারপর তার মা তাকে ফোনটা দিয়ে দেয় কথা বলার জন্য। তখন তার বাবা বলে যে তার সাথে দেখা করার জন্য, পরে সে কলটা কেটে দেয়, মানে উদয় পরে কলটা কেটে দেয়। তারপর তার মাকে বলে যে কেন ওকে ফোনটা দিল। তখন তার মাও বারণ করে যে ওর কাছে না যাওয়ার জন্য, মানে তার বাবার কাছে সে যেন না যায়। পরের দিন আমরা দেখি আর্মির অফিস থেকে একটা চিঠি আসে। চিঠিতে
লেখা ছিল যে ও ছেড়ে দিয়েছে আর 5 লাখ টাকা ওর ফাইন লাগিয়েছিল। তারপর ও মা গিয়ে বলে যে তুই আর্মি ছেড়েছিস আর 5 লাখ টাকা রিসিপ্টও আসে। তখন তার মা বলে যে তুই আমাকে কেন বললি না? উদয় বলে আমি বলতাম। তার মা বলে কবে তুমি আমাকে বলতে, কিন্তু আমি তোমার থেকে এটা আশা করিনি। তার মা তানিশাকে বলে ওঠে যে ঠিক করে থাকতে, যেন তার মা আশা ভেঙেছে সে যেন তানিশার আশা না ভাঙে। উদয় আর তার মার মধ্যে অনেক কথা চলছে। তখন অভিজিৎ আসে, তাকে উদয়কে বলে যে এসব পরিবারের মধ্যে এসব না করতে বা কিছু। তখন উদয় বলে যে আমাদের পরিবারের মধ্যে আপনাকে কে বলেছে এখানে কথা বলতে? তখন তার বাবা কল করে তার মাকে, সে বলে আমি আসছি, তনুকে বলে তাকে ছেড়ে আসতে। তখন তনু তাকে নিয়ে বেরিয়ে যায় তার বাবার ঘরে ছেড়ে দিয়ে আসতে। উদয় তার বাবার বাড়িতে ঢুকে তার বাবা তাকে ডাক দেয়। তার বাবা জিজ্ঞাসা করে কেমন আছে। তো সে তার বাবাকে বলে ওয়াশরুম কই। তার বাবা তাকে তার জন্য যে রুম সাজিয়েছে তাকে সেই রুমে নিয়ে যায়। তার বাবা কথা বলতে বলতে সে দরজা লাগিয়ে দেয়। রাত্রিবেলায় খাওয়ার সময় তাদের বাড়ির কাজের মহিলা বলে যে উদয় আসার সময় মিষ্টি এনেছে। তার বাবা বলে অনেক খুশি হয়। সে কথা শুনে উদয় বলে সে মিষ্টি আমি আনিনি, আমার সাথে যে বন্ধু এসেছিল সে এনেছে। সে কথা বলে উদয় এখান থেকে উঠে চলে গেল। পরের দিন আমরা দেখি যে উদয়ের বাবার ব্লাড ক্যান্সার। সে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার তখন বলছিল তাকে যে তার পরিবারের মধ্যে কিউর ব্লাড যদি এরকম থাকে তাহলে সে শুধু আছে ওর ছেলে। তাহলে ছেলেকে বলতে যে ওকে ব্লাড বা বডির অনেক কিছু সাহায্য করার জন্য। কিন্তু তখন উদয়ের বাবা রাজ তখন মানা করে দেয় যে ওর ছেলে আর্মিতে আছে, ওর ছেলে থেকে ও এসব কিছু আশা করে না। পরে আমরা দেখি রাস্তগিজি তাদের বাড়িতে আসে, তার পরিবারের সুখ দুঃখের কথা বলে। সে আরও বলে যে তাকে কেউ ডিস্টার্ব করছে, আর যে ডিস্টার্ব করছে সে হলো একজন রাজনৈতিক। সেটা আরও কাহিনী যখন আরও কন্টিনিউ হবে তখন আপনারা সবাই বুঝতে পারবেন। তারপর রাজনারায়ণ বলে আমি আছি তো। উদয় এক জায়গায় বসে বসে ও ল্যাপটপ টিপছে আর সব কিছু শুনছে। তখনই আশিস রঞ্জন তখন বুঝলাম যে তাদের মধ্যে যে কথাবার্তা চলছিল, যে কেস নিয়ে চলছিল, উদয়ের বাবাকে বলতে এসেছে এসব কেস যেন ও না লড়ে। তারপর সে চলে যায়। উদয় রাত্রিবেলায় তার বাবার নামে সোশ্যাল মিডিয়ায় কী চলছে সে সব কিছু দেখছিল। তো তখনই ওদের বাড়িতে যে রাজনৈতিক দল এসেছিল আশিস, ওর পার্টির মানুষেরা উদয় বাবার বাড়িতে হামলা চালায়। তখন উদয় ওর বাবাকে টেনে নিয়ে একটা চেয়ারে বসালো। তারপর যতগুলি মানুষ ছিল ওদেরকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। পরের দিন উদয় বাইরে থেকে আসছে। তখন নন্দন উদয়কে বলে যে আসতে, এখানে কাজ ভাঙা আছে। তো তখন উদয় বলে এটা কি আপনাদের ডেলি কাজ? তখন নন্দন বলে তুমি তোমার বাবাকে ভুল বুঝছো, তোমার বাবার এখন ব্লাড ক্যান্সার, শুধু তুমি রক্ত দিলেই তোমার বাবা জীবনটা এখন বাঁচা যাবে। তখন উদয়ের মনে হয় যেন তার বাবা তাকে তাই জন্য এখানে এনেছে। উদয় বলে আমি রক্ত দেব, কিন্তু আমাকে 5 লাখ টাকা লাগবে, কারণ বাবা ছেলের কোনো এখন আমাদের কোনো সম্পর্ক নেই। তারপর উদয় সেখান থেকে চলে আসে। সেই বলে আসে যে ও এখন আর আর্মিতে নেই, সে আর্মি ছেড়ে দিয়েছে, আর যদি আপনার রক্ত লাগে তাহলে আমাকে কল করবেন। সে কথা বলে উদয়কে আমরা দেখি যে বাস স্ট্যান্ডে ও বাসের উপর উঠবে। তখনই আমরা দেখি রাস্তেজিকে, যখন ও উদয়ের দিকে তাকিয়ে ও দাঁড়িয়ে আছে। তারপর রাস্তেগিজি ওর জীবনের কাহিনী ও শোনাতে লাগে যে ওর একটা মেয়ে ছিল যার নাম আলিয়া। সে ইউপিএসসি টপ র্যাঙ্ক করেছিল, আইএএস অফিসার হওয়ার কথা ছিল। তার কারণে তাদের বাড়িতে পুরো মেলার মতন মানুষ এসেছিলো, মিডিয়া সহ আরও অনেকেরাই এসেছিল। মা বাবা অনেক খুশি ছিল, সবাই খুব আনন্দেতে ছিল ওদের বাড়ির সবাই। তো ওরার প্ল্যান ছিল যে ওরা সবাই বিষ্ণুদেবী মন্দির ওরা দর্শন করতে যাবে। তো যখন মিডিয়া বা তাদের পরিবারের আশেপাশে বাড়ি যারা এসেছিল তারা এখান থেকে সবাই যাওয়ার পরে ওরা প্ল্যান করে যে ওদের ব্যাগটেগ গুছাতে হবে, ওরা বিষ্ণু মন্দিরে ওরা যাবে। তারপর ওরা ব্যাগটেগ গুছাতে শুরু করে।
তখন আলিয়া একটা টেবিলে উঠে একটা ব্ল্যাঙ্কেটের জিনিস টানছিল, তো হঠাৎ ওর পাটা পিছলিয়ে ও নিচে পড়ে যায়, খাটের কোণায় ওর মাথা লাগে। তখন ওর বাবা বলে যে ঠিক আছে আলিয়া মা, কী হয়েছে তোর? তখন ও উঠে দাঁড়িয়ে যায়। তারপর ওরা নিচের উপরে রুম থেকে নিচের রুমে আসে। ও যখন বারিন্দার সামনে আসে, ও হঠাৎ আবার ফিট হয়ে পড়ে যায়। তখন ওর বাবা বাইরে সবাইকে ডাকে, তাদের একটা ছেলে আছে বাইরে, মানে তাদের না, তার পাড়া প্রতিবেশীর একটা ছেলে আছে, ওদেরকে ডাকে যে এখানে আসার জন্য। তারপর ওরা গাড়ি নিয়ে ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। কি উস্টা রঞ্জনের যে ভোটের একটা র্যালি হচ্ছে, সে র্যালির কারণে ওদের গাড়ি ওখানে আটকে পড়ে যায়। না গাড়ি সামনের দিকে আসতে পারছে, না পিছন দিকে যেতে পারছে, পুরো মাঝখানে ও এখানে বন্ধ পড়ে যায়। তারপর যে রাস্তোগিজি ও গাড়ি থেকে বেরিয়ে ও পুলিশের কাছে যায়, ওদের নেতার কাছে, যে যারা কাম করে ছোটো ওদের কাছে যায়। তারপর পুলিশ একজন হাবিলদার পাঠায় যে ওকে গাড়িটা সাফ করে দেওয়ার জন্য, কিন্তু সেখানে অনেক দেরি হয়ে যাচ্ছে। ওরা এক এক গাড়ি ড্রাইভারকে বলছে যে সাইড দেওয়ার জন্য, কিন্তু কেউ কারোর কথাই শুনছে না, কারণ এখানে চুনাব যে ভোটের র্যালি চলছে, তাই এখানে কেউ কারোর কথা শুনছে না। তারপর পুলিশকে বলার জন্য, পুলিশকে বলে একটা হাবিলদার নিয়ে তারপর রাস্তা সাইড করে ওরা বেরিয়ে যায়। কিন্তু কারণ তখনও কিন্তু যে রাজনৈতিক যে র্যালি চলছিল, সেই র্যালি কিন্তু বন্ধ হচ্ছিল না। তারপর পুলিশ সাইড করে দেওয়ার পর তারাও এখান থেকে বেরিয়ে যায়। বেরিয়ে মেয়েটাকে নিয়ে হসপিটাল তারা যায়। তারপর আইসিইউতে নিয়ে মেয়েটাকে দেখে, যে তারপর ডাক্তার এসে বলে যে মেয়েটাকে আর 10-15 মিনিট বা 20 মিনিট আগে যদি মেয়েটাকে নিয়ে আসতে পারতো তাহলে বাঁচাতে পারতো, কিন্তু এখন আর মেয়েটাকে বাঁচাতে পারেনি। তখন রাস্তোগিজিরও মন খুব খারাপ হয়ে যায়, কারণ ওর মেয়েটা এত বড় একটা র্যাঙ্কে যেতে সময় সে মেয়েটার এত বড় একটা দুর্নীতি হয়ে গেল। তারপর ওর যে মা ছিল, যে আলিয়ার মা ছিল, আলিয়ার মাও খুব শরীর খুব অন্যায় দুর্বল হয়ে যায়। তারপর আমরা দেখি যে রাস্তোগিজি হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ও আইসিইউ থেকে বেরিয়ে ও সামনে চেম্বারে গিয়ে ও বসে। তখনও টিভির মধ্যে ওর মেয়ের কথাই বাজছিল যে মেয়ে হাই র্যাঙ্কে পাস করেছে ইউপিএসসি, কিন্তু তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন দেখি যে রাস্তোগিজি যে রাস্তার মোটোটার মধ্যে যে র্যালি হচ্ছিল, সে র্যালির সামনেই ওখানটাতেই বসে সে বলছে যে আমরা যখন বলি যে ও মরে গেছে বা কেউ মরে গেছে, যখন যার কেউ মারা যায় তখন বোঝা যায় যে কী কষ্ট হয়। তারপর রাস্তোগিজি বলে যে এই রাস্তার মধ্যেই আমার মেয়েটার জীবনটা চলে গেছিলো, শুধু যে কয়েকদিনের শুধু রিয়ালিটার জন্য আমার মেয়েটার জীবন চলে গেছিলো এত ভিড়ের জন্য। কিন্তু আমি এই কেসটা করেছি তাই জন্য করিনি যে আমার কোনো কিছু হোক বা মানে টাকা পয়সা বা কোনো কিছু লাগবে তাই জন্য করিনি, কারণ এরকম যাতে আর কোনো সময় যাতে কোনো কারোর ফ্যামিলির থেকে যাতে মেয়ে বা ছেলে যাতে এরকম কারোর যাতে না হয়, তাই জন্য আমি এই কেসটা করেছি। তারপরে আমরা অল্প একটুর জন্য ফ্ল্যাশব্যাকে যাই, যে রাস্তোগিজি যে রাজকে গিয়ে বলে যে কেসটা লড়ার জন্য, তখন এই কেসটা লড়ার জন্য রাজ রেডি হয়ে যায়। তখন রাজ সিং বলে যে এই কেসের মতন আমি আরও অনেক কেস লড়েছি, ঠিক আছে, কিন্তু এই কেসটার মধ্যে সাম দান দণ্ডভেদ সব কিছু লাগাতে হবে। তারপর রাস্তোগিজি বলে যে আমার কাছে খোয়ার মতো যা ছিল এখন আর আমার কাছে খোয়ার মতো কিছুই নেই। প্রথম দিন এই কেসের হাইকোর্টে ওঠে। তখন রাজ বলে এই কেসটা একজন ফান্ডামেন্টাল মানুষের একজন কেস, যে এটা আম আদমি মানুষের একজন কেস, যে এই কেসটা সবারই মধ্যে হতে পারে। তখন রাজ বলে যে আমি এই কেসটার মধ্যে চাবো যে ডিস্ট্রিক্টের যত বড় বড় লেভেলের অফিসার আছে সবাইকে কাঠগড়ার মধ্যে আসার জন্য। তখন রাজ বলে যে ডিএম হোক বা এসপি হোক বা যে কোনো বড় লেভেলের যে কোনো কী হোক, কারণ একটা রাস্তার মধ্যে যখন একটা র্যালি আসে তখন ডিএম এসপির উপর থেকেই অর্ডার আসার পরেই সে র্যালিটা আসে বা র্যালিটা হয়। তখন যদি র্যালির টাইমে যদি কারোর মৃত্যু হয় বা কোনো কিছু হয়, তখন ডিস্ট্রিক্ট লেভেলে যারা যারা বড় লেভেলে আছে তাদেরই সব কিছু দোষ থাকে। তখন রাজ এটাও বলে যার জন্য র্যালি হচ্ছিল যে দেবরঞ্জন, তাকেও যেন এই কাঠগড়াতে আসতে হয়, সেটাও কিন্তু ও বলে কোর্টের মধ্যে আসার জন্য। তখন জাজ মনে যে সেটা বলে যে ঠিক আছে তাহলে, তখন জাজ সেটা মেনে নেয়। তখন রাস্তোগিজি উদয়কে বলে যে তোমার পিতা সবাইকে, যে ডিস্ট্রিক্ট লেভেলে যারা যারা বড় লেভেলে আছে সবাইকে কোর্ট খাড়গড়ায় দাঁড় করিয়ে ওদের সব কথা এখান থেকে বলিয়ে নেয়। তখন আমরা জানি যে রাস্তোগিজি বলছে যে তখন জানি যে তোমার বাবার ক্যান্সার ধরা পড়েছে, তখন তোমার বাবাকে বলেছি যে এই কেসটা আর উনি যাতে না লড়ে। তখন রাজ রাস্তোগিজিকে বলে যে এই কেসটা লড়ার সাথে সাথে আমার জীবনকেও আমি এভাবেই লড়ে কাটাবো।
তখন উদয় এসব কথা শোনার পর উদয় এখান থেকে চলে আসে। তারপরে উদয় ওদের বাবার বাড়িতে গিয়ে ওদের বাবার সাথে দেখা করে। তারপরের দিন সকালে দেখি যে ওদের বাবার যে ওর সাথে কাজ করতো মহিলাটা, যে মেয়েটা, সেই মেয়েটাকে অন্য জায়গায় একটা চাকরি পেয়েছে, মেয়েটা ওখান থেকে চলে গেছে। তারপর আমরা দেখি যে উদয় ওদের বাবার সাথে ওখানে গিয়েছে, একসাথে দুনো বাপ ছেলে গিয়েছে হাইকোর্টে। তখন উদয় রাস্তা দিয়ে যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন তার বাবাকে বলে যে এই কেসটা তুমি কেন লড়ছো, কারণ আরিয়া তোমার মেয়ে হয় না বা তোমার কোনো কাজিন হয় না যে কেসটা লড়ার জন্য ওকে তোমার লড়তে হবে। তখন রাজ বলে, যখন আরিয়ার এই অবস্থা হয়েছিল, যখন র্যালির মধ্যে ওর গাড়িটা দাঁড়িয়েছিল, তখন যদি সবাই চিন্তা করে ভাবতো যে এই মেয়েটাকে বাঁচাতে হবে বা কোনো কিছু, তখন কিন্তু সেটা ভাবিনি। তখন সবাই ভেবেছে যে এটা তো আমাদের ম্যাটার না, এটা আমাদের পরিবারের কেউ না। যদি এসব বিষয়ের উপর কেউ যদি আওয়াজ না ওঠায় তাহলে এসব বিষয় কোনো সময় বদ্ধ হবে না। আর আজকে একজন আরিয়া গেছে, সামনের দিকে আরও কত আরিয়া যেতে পারে। তারপরে দেখি ওরা সবাই কোর্টে পৌঁছে গেছে। তো প্রথমেই রাজ ডিএমের একটা বড় অফিসারকে বলে যে যখন নেতাজি র্যালি করছিল তখন তো এটার পারমিশন তো আপনারাই দিয়েছেন না, র্যালি করার সময় যে আপনি যে কাগজের মধ্যে যে সিগনেচারটা দিয়েছেন, তখন এই কাগজটার যে সিগনেচার বা ভিতরে যা কিছু লেখা আছে সবগুলি কি ঠিক করে এরা পুলিশেরা পালন করছে বা র্যালির সবাই ওরা কি পালন করছে কি না, সেটা কি আপনারা যাচাই করে দেখেছেন? আর এসব কথা শোনার পর তাদের মুখ থেকে আর কোনো ভাষাই আসছিল না, কারণ তারা জানে এখানে তাদের ভুল হয়েছে। কারণ যে আমাদের কাগজের মধ্যে যেসবগুলি লেখা থাকে, যে কোনো সরকারি যে কোনো লেভেলে লেখা থাকে, সেই লেখাগুলি কিন্তু বাস্তবে কিন্তু কাজ করা হয় না। তো পরে এসপি আর এসআইজিকে যে তাদেরকে বলে যে তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হয় পুলিশদেরকে যে যখন একটা রাস্তায় না বন্ধ থাকার কথা, যে র্যালি আসছে বা কোনো কিছু, অন্য কোনো রাস্তা নেই যে 4 চাকা গাড়ি যাওয়ার মতো, কিন্তু তাদের থেকে আসে যে এরকম কোনো রাস্তাই নেই যে 4 চাকা গাড়ি যেতে পারবে। তো পরে পুলিশকে প্রশ্ন করে যে আলিয়ার বাঁচার জন্য ওরা কি করেছে, কিন্তু তাদের মুখ থেকে এরকম কোনো উত্তর আসেনি, কারণ তারা কিছুই করেনি, তাহলে ওরা এখানে কি বলবে। তারপরে তাদের অপোজিট পার্টির যে দপ্তরে ছিল সে একজন ডাক্তারকে বোলায়, যে আরিয়ার যে অপারেশন করেছিল সেই ডাক্তারকে বোলায়। তারপর আরিয়ার ডাক্তার বলে যে তাকে বাঁচানোর জন্য আরও 20 থেকে 15 মিনিটের ব্যবধান ছিল, কিন্তু তাকে যে বাঁচাতে পারবো এরকম কোনো 100%ই ছিল না যে তাকে বাঁচাতে এই টাইমে আমরা পারবো। তারপরে রাজ বলে যে কোনো জিনিসে 100% কোনো কিছু হয় না, আর মেয়েটারও তো একটা বাঁচার অধিকার ছিল। 1% যদি হতো তখনই মেয়েটা বেঁচে যেত, এরকম না যে মেয়েটা একদমই মারা ছিল বা কোনো কিছু। হতে পারতো যে আরও 1% যদি একটু হয়ে যেত বা 2% যদি হতো, তাহলে তখন কিন্তু মেয়েটা এখানে বেঁচে যেত। তারপরে আসে যে দেবরঞ্জন, যে পার্টির যে বড় লোক। তখন দেবরঞ্জন রাজকে বলে যে আমাদের র্যালি একটা মাঠের মধ্যে হওয়ার কথা ছিল, তো তখন আমরা রুট শো করে আমরা মাঠে যাব, কিন্তু সেটার আমরা পারমিশন সবাই থেকে নিয়েছিলাম, কারণ তখন অনেক ভিড় ছিল, সেই কারণে আমরা আলিয়ার যে সেখানে মৃত্যু হয়েছে সেটার কারণ কিন্তু আমরা তখন জানতে পারিনি। ওর মৃত্যুর জন্য আমরা অনেকেই দুঃখিত। তখন সে বলে যে একটা মৃত্যুর জন্য কি আমরা কি একটা র্যালি করা বা কোনো কিছু করাকে আমরা ছেড়ে দেব? তখন রাজ ওকে জিজ্ঞাসা করে যে আপনি কতদিন পরে শুনেছেন যে আরিয়া মারা গেছে? ও বলছে যে 6-7 দিন আমরা পরে শুনেছি যে আরিয়া নামে একটা মেয়ে মারা গেছে, কিন্তু আমরা আগে জানতাম না, কিন্তু খবরের কাগজে বেরিয়ে এসেছে যে 2-3 দিনের মধ্যে ওর থেকে ও বলে দিয়েছে যে মেয়েটা মারা গেছে। তো তখন হঠাৎ করে রাজের শরীর খারাপ হয়ে যায়, তারপর রাজকে নিয়ে হসপিটাল নিয়ে যায়। তো তখন হসপিটাল নেওয়া যাওয়ার পরে ডাক্তার ওকে রাজকে বলে যে ওনার শরীর আরও অনেক খারাপ হয়ে গেছে। তারপর এখানে উদয়কে ডাকে ডাক্তার, ডেকে বলে যে ওর বাবার এখন ব্লাড আর শরীরে তোমার শরীর থেকে অনেক কিছু দরকার, আর তুমি কি এখন দেবে সেটা বলো। তখন রাজ এখানে মেনে যায় যে হ্যাঁ ও দেবে। তো এরকম প্রসেস 4-5 দিন চলতে থাকে। তারপর এই কথা যখন উদয়ের মার জানে, তখন উদয়ের মা উদয়ের সাথে দেখা করতে আসে, আর ওখানে রাজ একটু একটু ভালো হতে শুরু করে। তো তখন উদয়ের মা ওকে বলে যে ওর সাথে যেন ও চলে যায়, মানে ওদের মার সাথে ওদের যেন চলে যায়। তখন রাজ মানা করে যে ওর বাবার সাথে থাকে, ও এই কেসটা কমপ্লিট করতে হবে, তাই ও যেতে পারবে না। তখন উদয়ের এই ফ্যাসলার মধ্যে ওদের মার অনেক প্রাউড ফিল হয়, তখন ওদের মা এখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখি যে ওদের হসপিটালে ওদের যে বাবা রাজকে ও ওষুধ টষুধ মেডিসিন টেডিসিন খাওয়াচ্ছে। তারপর এখানে সব কিছু ঠিক হওয়ার পর রাজ আর উদয় তারা দুনো বাপ ছেলে একসাথে একটা আম বাগানে ঘুরছিল। তখন
করেছিল যে কেন ও ছেড়ে ওকে চলে এসেছিলো ছোটোবেলায়। তখন রাজ বলে যে আমি যখন হাইকোর্টে কাজ করছিলাম তখন একটা মেয়ের সাথে আমার একটা ভালোবাসা হয়ে যায়, তাই আমি ওখান থেকে চলে এসেছিলাম। আর এই কারণেই তোমার মা আমাকে ছেড়ে দিয়েছে, আর আমার এরকম কোনো সাহস হয়নি যে তোমার মার কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো। আর সেই মেয়েটার সাথেও আমার এটুকু কোনো সম্পর্ক ছিল না। তখন রাজ বলে যে তোমার মার আর অভিজিতের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তোমার মেনে নেওয়া উচিত। তো তখন তাদের বাপ বেটার মধ্যে যে দুঃখের কষ্টের সম্পর্ক ছিল, যে এতদিন ওর সাথে কেন দেখা করিনি বা এরকম কষ্টের সম্পর্ক ছিল, তখন সব সম্পর্ক এখানে দূর হয়ে যায়। তাদের মধ্যে আরও ক্লোজলি কথা আসে, তাদের মধ্যে আরও বেশি ভালোবাসা সৃষ্টি হয়। আর এখানে তানিয়া আর উদয় মিলে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু তুলকালাম শুরু করে দেয়, যে র্যালি করা বা এরকম অনেক কিছু। ও এক এক ডায়লগ নিয়ে ও অনেক ভালো একটা কাজ শুরু করে দিয়েছিল। তো পরের দিন যেদিন আবার হাইকোর্টে আবার দেবরঞ্জন যাওয়ার সময় এসেছে, তখন সেই সময় আবার এই গাড়িটিকে, যে দেবরঞ্জনের গাড়িটিকে, সেরা সবাই মিলে মানে ওর পার্টির মানুষই মিলে মানে সবাইকে এভাবে অ্যারেঞ্জ করেছে উদয়, যে ওর পার্টির মানুষই এখানে এসে সবাই স্লোগান দিচ্ছে, তারপর ওদেরকে একসাথে এখানে আটক করে রাখে অনেকক্ষণ। আর এভাবে মন্ত্রী গাড়িকে এভাবে আটকিয়ে মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিল যে যে কোনো দরকার কাজের জন্য যেভাবে সবাই দৌড়াদৌড়ি করে যায়, সে কাজের জন্য যদি আটকানো পড়ে যায় তখন কীরকম লাগে, সেরকম বোঝার জন্য উদয় এই প্ল্যানটা করেছিল। আর সেই কারণ গিয়ে হাইকোর্টে অনেক দেরিতে গিয়ে পৌঁছে। তো তখন রাজ তিনজনকে আনে, যে তিনজন ওই গাড়ি র্যালিতে ছিল। তখন তাদের ফ্যামিলিতে কী প্রবলেম হয়েছিল সবাইকে একজন একজন করে জিজ্ঞাসা করে। তো একজন বলছিল যে তার ছেলের শরীর খুব খারাপ ছিল, ছেলের সাথে দেখা করার জন্য ও যাওয়ার জন্য চেয়েছিল, কিন্তু এই ট্রাফিকের জন্য ওর ফ্লাইট মিস হয়ে যায়, ও ছেলের সাথে দেখা হয়নি, ছেলের মৃত্যু হয়ে যায়। তারপর দ্বিতীয়জন বলছিল যে ওর একটা ডিউটি ছিল, যে ও এখানে ইন্টারভিউ দিতে যাবে, কিন্তু এই র্যালির জন্য ওর ইন্টারভিউটা মিস হয়ে যায়, তাই এখন ওর জীবন অনেক কষ্টে কাটছে। আর 3 নাম্বার আসে একটা মেয়ে, যে ও 12 দেবে, ওর লাস্ট পরীক্ষা, কিন্তু এই পরীক্ষার জন্য এ র্যালির মধ্যে পড়ে যায়। তারপর তার ভাইকেও কল করে যে আসার জন্য, কিন্তু তার ভাই বলে যে সেও এই র্যালির মধ্যে ও ফেঁসে আছে। তো সেখানেও তার 1 বছরের গ্যাপ হয়ে যায়। তারপরে রাজ বলে যে আরিয়ার যে 1% বাঁচার যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকেও সে র্যালির মধ্যে শেষ করে দেয়। রাজ এসব কথা বলার পর তখন জজ বলে যে কাগজের মধ্যে এরকম লেখা ছিল বা সব কিছু বলে সবাই এখান থেকে বেঁচে উঠে যায়। আমরা তো এসব কিছু জানি না, কাগজের মধ্যে যা লেখা ছিল সেটাই, তারপরে তো আমরা আর কিছু জানি না, সেরকম কথা বলে কিন্তু সবাই এখান থেকে উঠে চলে যায়। তারপরও জজ বলে যে এরকম যদি কোনো আর ঘটনা হয়, যে এরকম র্যালির জন্য কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে বা কেউর শরীর খারাপ ছিল যে মৃত্যু হয়েছে, তাহলে এরকম যদি কিছু হয়ে থাকে, তাহলে সেসব পার্টি এরকমের সব কিছু টাকা পয়সা সব কিছু দান করতে হবে। আর আরিয়ার মৃত্যুর জন্য যে ওর পরিবার এখন এত দুঃখিত আছে, সেই জন্য দেবরঞ্জনের পার্টি থেকে ওকে 1 কোটি দেওয়া হবে, আর যে স্টেট গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট থেকে ওকে 2 কোটি টাকা দেওয়া হবে। আর এসবের সঙ্গে সঙ্গে দেবরঞ্জনের সঙ্গে একটা এফআইআর করা হবে, আর ওর সাথে এর মোকাবেলাও চালানো যাবে। আর ওখানকার ডিএমকেও এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, আর এখানে যে এসপি ডিএসপি ছিল ওদেরকেও ওদের নামেও এফআইআর করা হয়। তারপরে জাজ বলে যে এরকম কাজের জন্য বা এরকম অ্যাক্সিডেন্টের জন্য নতুন একটা কানুন রেডি করা হোক, যাতে এরকম আর কোনো কিছুর সাথে এরকম কোনো কিছু না হয়। কোর্টের এইসব কথা কিছু শুনে রাস্তগী আর ওর বউ কান্না করে দেয়। সেখানে স্টোরি শেষ হয়ে যায়। আর আমাদের এই স্টোরিটা দেখে এখান থেকে অনেক কিছু কিন্তু বোঝার আছে, যে স্টোরিটার মধ্যে যেভাবে দিয়েছে। কারণ আমাদের দেশে, ঠিক আছে, সব দেশের মধ্যে যে এরকম কাহিনী কিন্তু পুরো ভর্তি পাবেন, যে র্যালি চলছে বা এখানে এসব চলছে, কারোর বিয়ে, কারোর পরীক্ষা দিতে যাবে, কেউ ইন্টারভিউ আছে, সেরকম অনেক অনেক সমস্যা থাকে। যে কেউর অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স আটকে গেছে, তারপর একটা গাড়ির পিছে এরকম করতে করতে অনেক হাজারটা গাড়ির পিছনে পড়ে যায়। এরকমের জন্য কত মানুষের জীবন শেষ হয়, বা যে একটা ভালো লেভেলে চলতে পারতো সে একটা গরিব লেভেলে চলে আসে। কারণ একটা ইন্টারভিউ যদি টাইম মতো নিতে না পারে বা দিতে না পারে, তখন কিন্তু সেই ছেলেটার বা সেই মেয়েটার লাইফটা কিন্তু শেষ হয়ে যায়। আর যখন একটা মেয়ে ঠিক করে পড়াশোনা করে যখন একটা পরীক্ষা দিতে পারে না বা পরীক্ষাতে বসতে পারে না, তখন মেয়েটার লাইফটা কিন্তু শেষ হয়ে যায়। কারণ তার থেকে একটা বছর পুরো কেড়ে নেওয়া হয়েছে মেয়েটার থেকে। সেরকমভাবে পুরো ছবিটা আমাদের সামনে যেভাবে তুলে ধরেছে, আমার খুব ভালো লেগেছে। তারপরে এখানে যে উদয় তারপর গিয়ে ও আবার জয়েন করে নেয় আর্মিতে, সেটা এখানেই
পুরো সমাপ্ত করে দিয়েছে। আর আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবেন। তো আজকের জন্য বাই। আর এরকম নতুন নতুন আরও অনেক কিছু গল্পের এক্সপিরিয়েন্স শুনতে গেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।